আগামী কয়েকদিনের মধ্যেই গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ১৩০ দিনের মধ্যে গাজায় প্রথম জ্বালানি সরবরাহ করতে পেরেছে জাতিসংঘ। তবে এই জ্বালানি একদিনের জন্যও যথেষ্ট নয় বলে জানিয়েছে তারা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় ৮২ জন নিহত হয়েছে। এছাড়া শুক্রবার সকাল থেকে অব্যাহত হামলায় নিহত হয়েছেন আরও ৮ জন। শারমিন স্বপ্নার রিপোর্ট। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার সকালে উত্তর গাজার জাবালিয়া আর নাজলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রে অবস্থিত একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েলিরা। এতে নিহত হয় ৮ ফিলিস্তিনি। অব্যাহত এই হামলার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিনের মধ্যে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পূর্বাভাস দিয়েছেন। হামাসের হাতে বন্দী আরও ইসরায়েলিদের মুক্তির জন্য কয়েকদিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি। তবে গাজার কথিত মৌরাক করিডরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে হামাস আপত্তি জানিয়েছে, কারণ এই করিডরটিতে অবস্থান নিয়ে গাজায় একটি মানবিক শহর তৈরি করতে চায় ইসরায়েলিরা, যেখানে গাজার মানুষকে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে তাদের বের হতে দেওয়া হবে না। এদিকে ১৩০ দিনের মধ্যে গাজায় প্রথম জ্বালানি সরবরাহ করেছে জাতিসংঘ। তবে এ জ্বালানি একদিনের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে তারা, কেননা হাসপাতালগুলোর জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। এরই মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন কঠিন পরিস্থিতিতে হাসপাতালটি পরিচালনা করছেন তারা। শারমিন স্বপ্না, ৭১। ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের বিমান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে বহু এয়ারলাইন্সের সেবা এখনও পুরোপুরি চালু হয়নি। জুনের শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও আকাশপথ বন্ধ থাকা এবং নিরাপত্তাজনিত উদ্বেগ এখনও বিমান চলাচলে প্রভাব ফেলছে। ২০ দিনের ফ্লাইট স্থগিতাদেশের পর তেহরানের প্রধান ইমাম খোমেনি বিমানবন্দর ৪ জুলাই চালু হয়। ইসরায়েলি হামলার কারণে ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তবে আকাশপথে নিষেধাজ্ঞা ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে এখনও অনেক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করতে বা স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। এর মধ্যে এজিয়ান এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া, এয়ার কানাডা, এয়ার ইউরোপা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, রায়ান এয়ার ও ইউনাইটেড এয়ারলাইন্স অন্যতম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সতর্ক করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের ওপর দ্বিমুখী আচরণ অব্যাহত থাকলে পারমাণবিক ইস্যুতে আর কোনো সহযোগিতা সম্ভব নয়। বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সাথে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক বিষয়ে সংস্থার পক্ষপাতমূলক অবস্থান সংশোধন না করলে ইরানের সাথে সহযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসনের জবাবে আরও কঠোর ও নজিরবিহীন প্রতিক্রিয়া দেয়া হবে। এদিকে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইরানের সাথে আলোচনার শীর্ষ অগ্রাধিকার। তবে তিনি জানিয়েছেন, জুনের হামলার পর থেকে সংস্থার কোনো পরিদর্শক এখনও ইরানি স্থাপনায় প্রবেশ করতে পারেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে ন্যাটোর মাধ্যমে এবং তিনি সোমবার রাশিয়াকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অস্ত্র ন্যাটোতে পাঠাবে এবং ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে। তারপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে, কিন্তু সেই খরচ ন্যাটো বহন করবে। তিনি ইউক্রেনকে সরাসরি মার্কিন অস্ত্র পাঠাবেন প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি ব্যবহার করে। এর মাধ্যমে প্রেসিডেন্টদের নিজস্ব অস্ত্র মজুত থেকে জরুরি ভিত্তিতে মিত্র দেশকে সহায়তা দেওয়ার সুযোগ দেয়। এই প্যাকেজের মূল্য হতে পারে প্রায় $৩০০ মিলিয়ন এবং এতে থাকতে পারে প্রতিরক্ষামূলক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক মাঝারি পাল্লার রকেট। ইউক্রেন যুদ্ধ সমাধানে অগ্রগতির অভাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান সম্মেলনের এক বৈঠকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন রুবিও।
বৈঠকের পর সাংবাদিকদের রুবিও বলেন, এটি একটি খোলামেলা ও গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন সেটাই আমি এই বৈঠকে বলেছি। রুবিও জানান, ল্যাভরভ ইউক্রেন নিয়ে একটি নতুন ধারণা দিয়েছেন, আর তিনি সেই ধারণা প্রেসিডেন্টের কাছে নিয়ে যাবেন আলোচনার জন্য। তবে তিনি সতর্ক করে দেন, এটি স্বয়ংক্রিয়ভাবে শান্তির দিকে নিয়ে যাবে এমন নয়, তবে সম্ভাব্যভাবে একটি পথ খুলে দিতে পারে। এবার কানাডিয়ান পণ্যের ওপর 35% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে কানাডার পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে এই ঘোষণা দেন। সোমবার থেকে একের পর এক শুল্ক হুমকির অংশ হিসেবে এটি ছিল ট্রাম্পের 20টির বেশি এমন চিঠির মধ্যে একটি, যা তিনি বিভিন্ন দেশের নেতাদের কাছে পাঠাচ্ছেন। এর আগেও যুক্তরাষ্ট্র কানাডার কিছু পণ্যে 25% শুল্ক বসিয়েছে। ট্রাম্প আরও জানিয়েছেন, এই 35% শুল্ক হবে আগের খাত ভিত্তিক শুল্ক থেকে আলাদা। এদিকে ট্রাম্প আরও জানান, যেসব দেশ এখনও পর্যন্ত শুল্ক সংক্রান্ত তার চিঠি পায়নি, তাদের ওপর 15 থেকে 20% হারে সর্বজনীন শুল্ক আরোপের কথাও ভাবছেন। ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপাল চীন সীমান্ত অঞ্চল থেকে এখন পর্যন্ত 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই দিন পাকিস্তানে তীব্র বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়। বিস্তারিত জানাচ্ছেন সৃষ্টি ঘটক। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দশায় পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। পানিতে তলিয়ে আছে শহরটির বেশিরভাগ এলাকা। অনেক গাছ ভেঙে পড়ে আছে রাস্তায়, বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় সেখানে 150 মিলিমিটার বৃষ্টি হয়। দুর্যোগ পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গত এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন প্রদেশেও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশটির রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এছাড়া আসাম, পাঞ্জাব, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশে জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। শুক্রবারও দেশটির বিভিন্ন জায়গায় তীব্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আকস্মিক বন্যায় চীন নেপাল দুই দেশকে সংযোগকারী মৈত্রী সেতু ভেঙে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চল। সীমান্তের কাছেই হিমবাহ হ্রদের হঠাৎ বিস্ফোরণ থেকে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে জানায় নেপালের কর্তৃপক্ষ। বন্যায় এখনও দুই দেশের অনেক মানুষ নিখোঁজ রয়েছে। এছাড়া ভূমিধসের কারণে সেখানে আটকা পড়েছেন বহু পর্যটকও। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি অব্যাহত আছে। এ অবস্থায় শহরটির বিভিন্ন জায়গায় নদীর পানির উচ্চতা বেড়ে গেছে। দেশটির আবহাওয়া অফিস ভূমিধস ও নদী ভাঙনের বিষয়ে সতর্ক করেছে। এদিকে বন্যা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটির টেক্সাসে আঘাত হানা আকস্মিক বন্যার পর এখনও 1.5 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এছাড়া নিউ মেক্সিকোর বন্যায় ক্ষতির শিকার হয়েছে 200-র বেশি বাড়িঘর। পাশাপাশি টানা বৃষ্টিতে নতুন করে বন্যা দেখা দিয়েছে দেশটির ম্যাসাচুসেটস ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও। দুর্গত এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সৃষ্টি ঘটক, 71। আম কাঁঠালের পসরা নিয়ে লন্ডনের রাস্তায় রাস্তায় বসেছে অস্থায়ী দোকান, আর এসব দোকানে দেশীয় ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। বিদেশের মাটিতে বসে গ্রীষ্মের দেশীয় ফলের ঘ্রাণ আর স্বাদে বিভোর এখন ব্রিটেনের প্রতিটি প্রবাসীর ঘর। বাঙালি পাড়া ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। মৌসুম চলছে আম কাঁঠালের। ব্রিটেনের বাজারে এসেছে বাংলাদেশের জাতীয় ফল। লন্ডনের বাঙালি পাড়ার বাজারগুলো সয়লাভ হয়েছে দেশীয় আম কাঁঠালে। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে দোকানে সাজানো হয়েছে মৌসুমী ফলের স্তূপ। প্রকৃতির এক দারুণ উপহার আম কাঁঠালের গুণগত মান ক্রেতাদের বোঝাতে ব্যস্ত রয়েছেন দোকানিরা। এটা বাংলাদেশি আম বাড়িভোর, যেগুলো সবচেয়ে উন্নত মানের কারণে এগুলো আমরা বিশেষ করে মিষ্টি আসুরের দোকানে লন্ডনে আনি। বিক্রেতারা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার বেশি আম কাঁঠাল আমদানি হয়েছে ব্রিটেনে, তাই দামও এবার রয়েছে সাধ্যের মধ্যে।
মানে প্রচুর প্রচুর খাটল আর আমরা প্রায় সপ্তাহ তো আমরা 2-3টা শিফট আমরা রাখ একদম চিপ রেটে আমরা খাটল লাগাইছি, আম লাগাইছি 650 টাকা পার কিলো পড়ে। এটা বাংলাদেশ বাজারে এসে ক্রেতারা ভিড় জমাচ্ছেন প্রিয় জাতীয় ফলটি কিনতে। ক্রেতারা বলছেন আম কাঁঠাল শুধু ফল নয়, এগুলো ভালোবাসার আরেক নাম। মনে করিয়ে দেয় নিজের দেশ মাতৃকাকে। ভালোই লাগে, বাংলাদেশি ফল আমরা এই দেশে পাওয়া যায়, আমরা খুব আনন্দিত লাগে এগুলো খাওয়ার পরে, আর দেখার পরে আর বেশি আনন্দিত লাগে। আর এই আম কাঁঠাল গুলা প্রচলন বা এই যে দাওয়াত দেওয়া, এগুলো আমাদের বাংলাদেশি বা বাঙালিদের ইতিহাস ঐতিহ্যেরই একটা অংশ। কারণ নিলে তো সব আমরা শেয়ার করি, আমরা 20-25 ফ্যামিলি আছি, তো যারটা ভালো হয় সবে শেয়ার করে, আমরা ভালো হইলে দাওয়াত দেই, আও আইয়া খাও, এনজয় কি ভালো এক্সাইটিং লাগে, সব মিলিয়া একটু ফুর্তি করলাম। ভাতে মাছে বাঙালি সেই সাথে ফল, আর সেই ফল যদি হয় আমার কাঁঠাল, তাহলে আনন্দে ভরে ওঠে চারপাশ। আম কাঁঠাল পাকা মৌ মৌ ঘ্রাণ, প্রকৃতির এই সবাই ভরে দিচ্ছে প্রবাসীদের প্রাণ। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। পেরুতে প্রায় ৩৫০০ বছরের পুরনো একটি প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। দেশটির হুয়াওরা প্রদেশে অবস্থিত শহরটির নাম পেনিওকো। রাজধানী লিমার উত্তরে অবস্থিত এই শহর একসময় ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভারত, মিশর, সুমেরিয়া এবং চীনের অন্যান্য প্রাথমিক সভ্যতার তুলনায় এটি বিকশিত বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদরা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৯৭০ ফুট উচ্চতে অবস্থিত। ধারণা করা হয় এটি ১৮০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন মধ্যপ্রাচ্য এবং এশিয়ার প্রাথমিক সভ্যতাগুলো বিকশিত হচ্ছিল। গবেষকরা বলছেন তাদের এই আবিষ্কার আমেরিকার প্রাচীনতম সভ্যতা ক্যারল সম্পর্কে মানুষকে ধারণা দেবে, সভ্যতার বিলুপ্তি নিয়ে দেবে অজানা তথ্য। দীর্ঘ ৮ বছরের গবেষণার পর এই স্থানে ১৮টি স্থাপনা আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে রয়েছে মন্দির এবং আবাসিক ভবন। সেখানে ভবনগুলোতে গবেষকরা আনুষ্ঠানিক জিনিসপত্র, মানুষ ও প্রাণীর মূর্তির মাটির ভাস্কর্য এবং পুঁতি ও সমুদ্রের খোলস দিয়ে তৈরি গহনা আবিষ্কার করেছেন। ভারত, মিশর, সুমেরীয় এবং চীনের অন্যান্য তুলনামূলক প্রাথমিক সভ্যতার তুলনায় এটি বিকশিত বলে মনে করেন প্রত্নতাত্ত্বিকরা। ১৯৯০-এর দশকে পেনিকোর সাম্প্রতিক গবেষণা এবং ক্যারল খননের নেতৃত্ব দানকারী প্রত্নতাত্ত্বিক ডক্টর রুথ শ্যাডি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ধ্বংসপ্রাপ্ত ক্যারল সভ্যতার পরিণতি বোঝার জন্য এই আবিষ্কার গুরুত্বপূর্ণ। এই নগর কেন্দ্রটি কারাল সংস্কৃতির ঐতিহ্য অনুসরণ করে গড়ে উঠেছে। কৌশলগত অবস্থানের কারণে এটি সুপে ও হুয়াওরার উপকূল পার্বত্য শহরগুলো সহ আন্দিজ, অ্যামাজনীয় এবং উচ্চ পার্বত্য অঞ্চলের মানুষদেরও একসাথে সংযুক্ত করত, যা তখন বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। গবেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন সভ্যতা ক্যারলের পতনের পর পেনিকোর গুরুত্ব বাড়ে। রঙিন লোহা, আকরিক, হোমাটাইট বাণিজ্যের কারণে পেনিকোর খ্যাতি ছড়িয়ে পড়ে। এই রঙিন লোহা আন্দিজদের প্রতীকী রং হিসেবে বিবেচিত হতো। প্রত্নতত্ত্বের নিদর্শন এই এলাকাটি বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ঋতু সাহা, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।